জুলাই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বর থেকে সব বিভাগে লং মার্চ এবং নভেম্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিরোধী দল। জুলাই সনদ ইস্যুতে দেশে কি আবারও নতুন রাজনৈতিক কোনো সংকট তৈরি হচ্ছে? মানে ভাই, আমি রাজনৈতিক কর্মী এবং আমি একটা ছোট্ট এলাকার রিপ্রেজেন্টেটিভ। আমার কাছে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে দেশে যে নানান রকম সংকট চলছে সেগুলো। কেন গুরুত্বপূর্ণ? কারণ জুলাই সনদ লং রানে গিয়ে বাংলাদেশের ভাগ্যের সঙ্গে একটা ভূমিকা রাখবে, কিন্তু এই যে নিত্যদিনের মানুষের যে দুর্ভোগ, এটা মানুষকে প্রতি মুহূর্তে পোহাতে হচ্ছে। বাংলাদেশে বহু বছর পর ৩,৭০০ মেগাওয়াটের উপরে বিদ্যুৎ ঘাটতি দেখা গেছে। বিদ্যুৎ বিল গত 2 মাস ধরে ডাবল ট্রিপল আসছে। বাজারে গেলে মানুষের অবস্থা ভয়াবহ। গতকালকে আমি এলিফ্যান্ট রোডে থাকি, আমি বাসায় ফিরছি, তখন খুব বেশি রাতও না, 7:30 8টা এরকম, দোকান আস্তে আস্তে বন্ধ হচ্ছে। 60 থেকে 70 জন ছেলে, 60 থেকে 70, 60 to 70, প্রত্যেকের হাতে হকি স্টিক, সামনের দুজনের হাতে চাপাতি, খোলা রাস্তা দিয়ে গেল। আই ওয়াজ শকড, আই ওয়াজ শ্যাটার্ড, কারণ বাংলাদেশে আমি আমার 40 বছর 45 বছরের জীবনে আমি এরকম ঘটনার মুখোমুখি হইনি। খোলা চাপাতি এলিফ্যান্ট রোডের মতো জায়গায়। পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে ঢাকা কলেজের ওইখানে। আজকে সিলেটে হাজব্যান্ড ওয়াইফ, 90+ বয়স হাজব্যান্ডের, ওয়াইফ 70+, এবং একটা কাজের মেয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও খুন হচ্ছে, এবং এখন নতুন আরেকটা শুরু হয়েছে, সেটা হচ্ছে জঙ্গি তৎপরতা। আজকে আমি দেখলাম কয়েকটা জায়গায় বোমা সদৃশ ককটেল বিস্ফোরণ হয়েছে, বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বরিশালে এক জায়গায় আদালত পাড়ার সামনে বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছিলেন, উনি মারা গেছেন। আপনি শুধু খবরগুলোর দিকে চোখ রাখেন, এই প্রতিটা ঘটনা এবং যা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সেটা একজন সাধারণ নাগরিকের জীবন অতিষ্ঠ করে ফেলার জন্য যথেষ্ট। সো জুলাই সনদ নিয়ে আসলে কি ফ্যান্সি আলোচনা হবে, কি সাংবিধানিক আলোচনা হবে, এত ফ্যান্সি আলাপে, এইসব ফ্যান্সি আলাপ ভাল লাগে যখন আমরা একটা এভরিডে একটা নর্মাল লাইফে থাকি। বাংলাদেশের নর্মাল লাইফ এখন ওলটপালট হয়ে গেছে। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে থাকেন না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে বিগত বছরগুলোতে ওনারা থাকেন নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। সো এখন আসলে জুলাই সনদ নিয়ে বিরোধী দল কোথায় মিছিল করবে, কোথায় কি করবে, সমাবেশ করবে, ইট ডাজন্ট মেক মাচ ডিফারেন্স, বিকজ এই বিরোধী দলও এই সরকারেরই একটা এক্সটেনশন। ঠিক যেভাবে আওয়ামী লীগের এক্সটেনশন ছিল জাতীয় পার্টি, মিষ্টি মিষ্টি কথা বলতো, সংসদে এসে একটু বিরোধী বিরোধী ভাব ধরতো, এরাও তাই, হয়তো একটু বেটার দেন জাতীয় পার্টি, বাট ওরকম কোনো বড় ডিফারেন্স আমি দেখি না। তাহলে কি হবে? কি হবে এটা তো ভাই সময় বলবে। এই যে বললেন যে একদম প্রকাশ্য রাস্তায়, তো এলিফ্যান্টের মতো জায়গাতে এরকম মিছিল দেখলেন, হ্যাঁ, কোনো রিয়াকশন নেই না, এবং এটা শুধু রিয়াকশন নেই যে গভর্নমেন্ট তরফ থেকে রিয়াকশন নেই সেরকম নয়, মানুষও জানে চুপ করে আছে, মানুষ চুপ করে আছে। এবং অপোজিশন পার্টি, আপনি বলছেন যে এটা এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, ইয়েস, তাহলে কি হবে? দে ওয়্যার উইথ দি গভর্নমেন্ট ফর মেনি মেনি ইয়ার্স, এবং তারা তো একসাথে সরকার গঠন করেছে, একসাথে বিরোধী দলে থেকেছে, একসাথে আন্দোলন করেছে, একসাথে ক্ষমতার হাওয়া বাতাস খেয়েছে। সো এখন তো তারা একসাথেই, কিন্তু মুশকিল হচ্ছে জামাত 77 আসন, এটা কিন্তু হিস্ট্রিতে কখনো হয় নাই। সো তারা এখন চেষ্টা করবে সরকারের ব্যর্থতাগুলোকে বাড়তে দিতে, সরকারকে আরো সময় দিতে, এবং আরো যাতে সরকার আরো বেশি ফেল করতে থাকে, বিভিন্ন জায়গায় আরো বেশি ডুবতে থাকে। তখন জামাতের জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে তারা হয়তো নেক্সট ইলেকশনকে টার্গেট করে আগাতে পারবে। যদি আওয়ামী লীগকে নির্বাচন সিনারিওর বাইরে রাখা যায়, নির্বাচনী মাঠের বাইরে রাখা যায়, তাহলে জামাত এই স্বপ্নটা দেখতে পারে যে আগামীতে হয়তো তারা মেজরিটি নিয়ে আসতে পারবে। সো এইটা হবে তাদের গেম প্ল্যান। এই যে লং মার্চ, মহাসমাবেশ, এগুলো সব কি বোগাস? না, বোগাস ঠিক না। একটা রাজনৈতিক দল তার নেতাকর্মীদের চাঙ্গা রাখার ব্যাপার আছে, নেতাকর্মীদের মধ্যে আমরা যে বিরোধী দলে আছি সে একটা উদ্দীপনা রাখবার ব্যাপার আছে, প্রশাসনকেও একটা সিগন্যাল দেওয়ার ব্যাপার আছে যে আমরা কিন্তু শক্তিশালী বিরোধী দল। এবং ডেফিনেটলি জামাতের যেটা সুবিধা হয় যে ধরুন ঢাকায় তারা একটা সমাবেশ করবে, কথার কথা, নীলফামারীও তাদের যে কর্মী আছে উনিও ঢাকায় চলে আসবেন। আবার নীলফামারীতে যখন তারা সমাবেশ করবে, ঢাকার যেই যাত্রাবাড়ির কর্মী আছে উনিও নীলফামারীতে চলে যাবেন। সো একসাথে ওনাদের সমাবেশ কিন্তু আপনি বিশাল দেখবেন, বিকজ সারা বাংলাদেশের যেখানে যত জামাত কর্মী নেতা আছে তারা সবাই ওই জায়গাটাতে চলে যায়, and they're very organized. Transportation cost will be very high.
ডু ইউ রিয়েলি থিঙ্ক যে তাদের কাছে মানি ইজ আ প্রবলেম? মানি ইজ নট। তাদের মানে আমি জানি না সোর্স অফ ইনকাম কি বা এটা তারা, আমি যেহেতু দলের না আমার পক্ষে তো বলা মুশকিল। অভ্যন্তরীণ সোর্স হতে পারে, নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া টাকা হতে পারে, কিংবা বিদেশ থেকে আসা ফান্ড। নেতাকর্মীরা তো সব যাচ্ছেই, তারা নিজেদের খরচেই যাচ্ছে, নিজেদের খরচে যাচ্ছে, থাকবে খাবে সব নিজেরাই করবে, সব মানে খুব ইজি মনে করেন? ইজি মনে করি না, কিন্তু ব্যাপারটা জামাতের জন্য ইজি মানা ভাই। আমরা জামাতের রাজনীতি করি না বলে হয়তো বুঝতে অসুবিধা হয়, কিন্তু বাইরে থেকে যতটুকু বুঝি, বিএনপি বা আওয়ামী লীগের মতো তো আর ওদের স্ট্রাকচার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ আমরা যখন বিরোধী দলে ছিলাম, বিএনপির একটা কর্মী জেলে গেলে তার খোঁজ কিন্তু কেউ নিত না, তার পরিবারকেই দৌড়াতে হতো। কিন্তু জামাতের একটা কর্মী যখন জেলে যেত, আমাদের কানে খবর আসতো যেটা, যে দল থেকেই তার ফ্যামিলিকে দেখাশোনা, তার ফ্যামিলিকে সমস্ত সাপোর্ট দেয়া, বাজার খরচ থেকে শুরু করে সবকিছু তারা করে। এবং তারা দরিদ্র পরিবারের ব্রিলিয়ান্ট ছেলেদেরকে বেছে নিয়ে কাউকে ব্যারিস্টার বানায়, কাউকে ডাক্তার বানায়, কাউকে আরো মানে অন্য কোনো ফিল্ডে যদি তার ক্যাপাসিটি থাকে সেই দিকে তারা ইনভেস্ট করে। সে কারণে আপনি দেখবেন যে মানে মুখ খুলে আপনি বুঝবেন যে মানে ইউনো দ্য ব্যাকগ্রাউন্ড শোজ এভরিওয়্যার, বাট ব্রিলিয়ান্স যদি তাদের থাকে, মেধা যদি থাকে, জামাত তাদেরকে ইয়ে করে, নার্চার করে। আপনি যা বলছেন, আর দিস ক্রিটিক অফ দি জামাত ইসলাম অর ইউরোজাইজিং? This is my analysis. This is I'm neither criticizing them nor I'm in favor of them, but I'm just মানে খুবই অবজেক্টিভ অ্যানালিসিস, very objective analysis because I'm not a part of Jamaat. So মানে অবজেক্টিভ অ্যানালিসিসই এরকম বলছে, ইট ইজ এ ভেরি ডিসিপ্লিন পার্টি, yeah, ভেরি কি বলা যায়, well organized. অর্গানাইজ তো বটেই, খুবই প্ল্যান মাফিক চলে এবং একদম। সেরকম করেই যাচ্ছে। একদম। তো সেই পার্টি কি কারণে 5 বছর পর্যন্ত অপেক্ষা করবে? তাদের তো একটা রিস্কও আছে যে এর মধ্যে আওয়ামী লীগ ফিরেও আসতে পারে। মানে ভাই, আমি একবারও 5 বছর বলি নাই। আমি বলছি তারা অপেক্ষা করবে যতদিন পর্যন্ত না তারা মেজরিটি পাবে বলে তারা মনে করবে। যেই মুহূর্তে তারা বুঝবে সরকারের ফেলিয়ার যত বাড়তে থাকবে, আওয়ামী লীগকে যদি আপনি মাঠের বাইরে রাখতে পারেন, তাহলে হয়তো 2 বছর, 3 বছর, 2.5 বছর, যখন তারা বুঝবে যে 77 will be 152, তখনই সিনারিও আলাদা হয়ে যাবে। এটা কি বোঝা সম্ভব মনে করেন? ওদের ডেফিনেটলি পরিসংখ্যান আছে, they have their own calculations. একেবারে তাদের অ্যানালিসিস আছে, তাদের ডেটা আছে, এবং এইসব ব্যাপারে তারা অনেক গুছানো বলে আমার ধারণা। All these are going in their favor with a total eulogization, total. Absolutely. না, মানে অবজেক্টিভ রিয়েলিটিটা হতেও পারে, হ্যাঁ, হতে পারে। সেটা আমি অস্বীকার করছি না, হতে পারে। কিন্তু এটা ঠিক যে প্রথম আপনার বিগিনিংটা এরকম মনে হয়েছিল যে যখন আপনি বলছেন যেটা এক্সটেনশন অফ দি গভর্নমেন্ট, কিন্তু এখন আবার বলছে খুবই ক্যালকুলেটিভ ওয়েতে তারা অপোজ করছে। Absolutely. আচ্ছা, কিন্তু এখানে আমার প্রশ্নটা এরকম আসে যে ধরেন তারা যদি এতই পারে, তাহলে হোয়াই নট দে ট্রাই টু মেক ইট আর্লিয়ার? মানা ভাই, আসলে মাঠে এতদিন দুটো দলের রাজত্ব ছিল, দ্বিদলীয় ব্যবস্থা। 1, 2 হলো 71-এর একটা বিশাল ব্যাগেজ তাদের উপর ছিল এবং আছে। 3 হলো তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল না হলে এত বছর টিকে থাকবার কথা না। নিশ্চয়ই। সেই 41 সাল 42 সালে তাদের জন্ম, তারপরে ধীরে ধীরে কতিনটা জমানা পার হলো, ভারত উপমহাদেশ, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। সো এবং প্রত্যেকটা সময় তারা হিস্ট্রির উল্টো দিকে দাঁড়িয়েছে। 47-এ তারা একরকম চেয়েছে, 71-এ তারা একরকম চেয়েছে, কিন্তু ঘটনাগুলো ঘটেছে কিন্তু ডিসফেভারে, তাদের ডিসফেভারে। সো সেই জায়গাগুলো অতিক্রম করে এসে এখানে এসে দাঁড়ানো, ধৈর্য আছে, যেটাকে আমরা পারসিভিয়ারেন্স বলি, খুব পারসিভিয়ারেন্স তাদের অসাধারণ, লেগে থাকা। সো এই লেগে থাকা তো একসময় কাজে দিবে। না, কিন্তু সেটাও ক্যালকুলেটিভ ওয়েতে লেগে থাকতে হবে, ভীষণ ক্যালকুলেটিভ লেগে থাকলে তো হবে একদম। মানে ধরুন এতদিনকার হিস্ট্রি তো তা বলে না, বিকজ দে ফেইলড ইন অলমোস্ট অল দ্য অকেশনস। কিন্তু তারা টিকে গেছে সেটা মানে ধরেন ইন্ডিয়াতে জামাত ইসলাম খুব টিকে গেছে এরকম বলবেন? একদম না, পাকিস্তানেও না, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু টিকে গেছে। বাংলাদেশে তো তাদেরকে এত পারসিভারেন্স, হ্যাঁ স্বাধীনতার পরে করতেছে, স্বাধীনতা এত বড় একটা যুদ্ধ তারা বিরোধিতা করেছিল, ফলে ন্যাচারালি এটা হবে যে মানুষ তাদেরকে রিজেক্ট করবে, মানুষ তাদেরকে হেট করবে, তাদের সে ক্যাম্পেইন করা ইজি হবে, তারা আসতে পারেনি। এইবার যে এলো সেটাও কিন্তু একটা দেখেন, মানে এটাকে কি বলবেন, এরকম একটা ঘটনা ঘটে গেল যেটা জামাতও সম্ভবত ঘটবার আগে কল্পনা করতে পারি নাই। মানে আমরা বলছি যে তারা খুবই প্ল্যান করে করেছে, কিন্তু 24-এর এই অভ্যুত্থান তো স্পন্টেনিয়াস।
ওয়েল, অনেক রকম ব্যাখ্যা আছে, অনেক রকম মতামত আছে না, আমরা বাজারে। বিভিন্ন মতে চর্চা করছি তো কেবল। অনেক রকম, আমি অন্তত সিদ্ধান্তের কথা বলছি না আমিও না, একদম না, কারণ এটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা বিভিন্ন কর্নার থেকে আসতেছে। সো এবং আমি মনে করি যে দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, যত বেশি মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হবে তাদের নিজস্ব কর্মকাণ্ডের দ্বারা, তত বেশি কিন্তু ওই ভোটটা কিছু অংশ অন্তত জামাতের দিকে যেতে থাকবে। এবং নতুন প্রজন্ম কিন্তু স্বাধীনতার কত 55 বছর পার হয়ে গেছে। সো ওটার সাথেও কিন্তু সময়ের একটা গ্যাপ বাড়ছে। আপনার চোখে দেখা মুক্তিযুদ্ধ একটা 20 বছরের ছেলে কিন্তু সেভাবে ধারণ করবে না, বা করে না, বা করছে না। জি। এবং তারা দেখেছে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি, দীর্ঘ সময় বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি হয়েছে, এখনো হচ্ছে। সো ওদের চোখে কিন্তু এই যে আবেগটা, এটা ধীরে ধীরে অপসৃয়মান, ধীরে ধীরে মুছতে থাকবে। এবং আমি খুব অবাক হব না যদি সেই জায়গায় এই আবেগটা শেয়ারই করে না, তো তারা সেই আবেগ ধারণ করি না, বিকজ দে ডিডন্ট সি ইট ফর দেমসেলভস। তো তখন কি হচ্ছে যে ওরা যা তাদের চোখের সামনে নেই, ওই আবেগ কিন্তু এটা একটা বাড়ানো আবেগ, কিছুটা বইয়ে পড়া, হ্যাঁ। সিনেমায় দেখা, গান শোনা, বাবা মার কাছে শোনা, ওই আবেগটা যে আমার মধ্যে হবে না ওটা তো হবে না। এবং যারা মুক্তিযুদ্ধ নিজের চোখে দেখেছেন, সেই 71-ও যার জন্ম হয়েছে তার বয়স এখন 55, তো ওই সময় যার বয়স 20 সে এখন 75, সে দাদা নানা হয়ে গেছে, তাই না? সো নাতি নাতনিদের সাথে সেই গল্পের মাধ্যমে হয়তো বিষয়টা ধারণ করছে। আর আজকালকার ছেলে মেয়েরা কিন্তু অত বই পড়ে না, মান্না ভাই, এটাও আমাদেরকে মানতে হবে। তাদের ইজিয়েস্ট কুইকেস্ট ওয়ে হচ্ছে চ্যাট জিপিটি কে তারা জিজ্ঞেস করে, এআই কে জিজ্ঞেস করে, এখন এআই তার মতো করে বলে। সো এইরকম একটা জমানায় আপনি সেই আবেগ, সেই ভালোবাসা, সেই অনুভূতি ধরে রেখে নতুন প্রজন্মকে কেবলমাত্র 71 দিয়ে আসলে বা মানে ওই আবেগটা দিয়ে, ওই শুদ্ধতম আবেগটা দিয়ে আসলে কতটুকু আমরা আমাদের প্রজন্মকে চালাতে পারবো, পরবর্তী প্রজন্মকে, এটাও আমার একটা বড় প্রশ্ন। যদিও আমার সাবজেক্ট চেঞ্জ করতে চাই না, তবু আপনাকে জিজ্ঞেস করি, তার মানে আপনি মনে করছেন আবেগ বা ভালোবাসার রঙ্গ বদলাচ্ছে, চরিত্র বদলাচ্ছে? আমরা এখন যেই সোসাইটিতে বাস করছি, আমি অন্তত 10 বছর আগেও এরকম সোসাইটি দেখি নাই। এত রুথলেস, এত নিষ্ঠুর এবং এত আত্মকেন্দ্রিক সমাজ, আমরা এরকম সমাজে তো বেড়ে উঠি নাই, মানা ভাই। এখন আমিও তো মাঝ বয়স হয়ে গেছে, তাই না? সো আমাদের বেড়ে ওঠাও তো আসলে আমি 30-40 বছর আগের কথা বলছি। সেই সময়কার সমাজের সাথে তো আপনি এই মেকানিক্যাল সময়ের কোনো তুলনা করতে পারবেন না, হয় না, হচ্ছে না। মানে আমি একটু দর্শকদের থেকে সবাই চাই ইচ্ছা একটা ঘটনা বলবো। মানে আপনি তো মাঝ বয়স বললেন, আমার তো প্রায় শেষ বয়স পড়া ছিল, 76। আমি হেমন্তের গান পছন্দ করি, আমাদের জেনারেশন সবাই হেমন্ত, মানে হেমন্ত, তারপরে ধরে যে সন্ধ্যা কিংবা উত্তম কুমার, সুচিত্রা সেন, এগুলোর পাগল আমরা এখনও আছি। তো আমি এক রাত্রেবেলা 10টার দিকে আমার ঘরে লাইটটা নিভিয়ে দিয়ে একটা ডিম লাইট জ্বালিয়ে গান শুনছি, পড়ছি না, পড়তে পড়তে গান শুনছি, দরজাটা ভেজানো। আমার ছেলে তখন দেশে আছে, ও তখন গ্রেড 9-এ পড়ে, বেশ কয়েক বছর আগের কথা। দরজাটা খুলে ঢুকে আমার পাশে দাঁড়ালো। তাই ভাবছি কিছু হয়তো বলবে টলবে, অপেক্ষা করতে লাগলাম। সে কিছু বলে না। আমি জিজ্ঞেস করছি, কি আব্বু কিছু বলবে? আমি বলছি, কী করছো? আমাকে জিজ্ঞেস করছে। ডোন্ট ইউ সি, আমি তো গান শুনছি। এগুলো গান? আমি বললাম, তুমি জানোই গান কে গিয়েছে? আমার তো জানার দরকার নেই, এগুলো কি গান নাকি? আমি বললাম যেটা হেমন্তের গান, হি ইজ সাচ এ বিগ আর্টিস্ট, যা বলার। এইসব গান শুনে বিপ্লব করতে পারবে না, আর যাই হোক সমাজ বদলাতে পারবে না। ও বেরিয়ে চলে গেল। তো মানে এইটা দিয়ে একটা তো আপনি বললেন ক্রুয়েল সোসাইটি, আত্মকেন্দ্রিক, এই ওই, আর একটা হচ্ছে কালচারটাও চেঞ্জ হয়েছে, অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ইজ অলসো চেঞ্জড। তো এইটা একটা অনেক বড় প্রশ্ন। কিন্তু আমি বললাম যে আমি প্রসঙ্গটা বদলাতে চাই না, তুমি জিনিসটা বলে রাখলাম মাঝে। এই প্রেক্ষিতে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিজে তো বিএনপি করেছেন, এই যে আপনি বললেন যেগুলো, এগুলো বিএনপি লিডারশিপ বোঝে না? বুঝে? না ভাই, এটা তো আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি যখন বিএনপি করেছি, আমি একেবারেই খুবই ছোট একজন কর্মী হিসেবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি, কাছ থেকে দেখেছি, এবং ভীষণ রকম ওনার স্নেহ পেয়েছি। খুব ছোট, মানে খুব ছোট না, আপনি যখন মানে এমপি ছিলেন আগে, তখন তো জানি। না, আমি তো এই দলের সাথে যুক্ত হয়েছি 12 সালে, কত 2012 বছর সালে। আগের কথা? 2012, আজকে তো 14 বছর আগে। 14 বছর আগে। তো আপনি যদি এখন মাঝ বয়সী হন, তাহলে তখন আমি পরিপূর্ণ বয়সে। না, আমি রাজনীতিতে ওই বয়সটাকে আমি ছোটই বলবো, একটা আর্লি 30s এর মেয়ে রাজনীতিতে ডেফিনেটলি ইয়াংই বলবো আমি। মানে যেমন ধরেন আমি বলি
আমিও জাসদ করতাম, আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। যোগ দেবার আগেই আমার কতগুলো ধারণা হয়েছে আওয়ামী লীগ সম্পর্কে। কীরকম, ধরেন আমি প্রথম জেলে যখন গেছি, জেলে ঢুকলাম, পরের সকালে আমি লক আপে পরে গেছি, পরের সকালবেলা একদম সব নেতারা চলেছেন যারা ওই ডিবু জেলে ছিলেন, যেখানে গুলি হয়েছে, এই তাজউদ্দিন সাহেবরা মারা গেছেন, সেটাতে কোরবান আলী সাহেব আছেন, আব্দুল আজিজ সাহেব আছেন, শেখ আজিজ, আব্দুল সামাদ আজাদ, এরা সবাই। এবং তারা তো আমাকে আগে থেকে চেনেন, আমি একসময় ছাত্রলীগ করতাম। তো তারা এসে আমাকে জিজ্ঞেস করছে, খবর কি দেশের বলো তো। খবর আর কি, তো এই বললাম যে আমি দেখছি। তারা খুবই ডিসপ্লিসড আমার পরে। কী জানতে চান? কাদের সিদ্দিকীর কী খবর? কাদের সিদ্দিকীর তো কোনো খবর নাই। তুমি খবরই রাখো না, কাদের সিদ্দিকী তো এখন যমুনার পাড়ে, তারা আমাকে বলছেন। সো মানে ওই রকম লিডারশিপে এরকম কথা বললো, তাতে আমি তার সম্পর্কে একটা ধারণা নিলাম। হতে পারে একটা ভুল, জেলের মধ্যে তথ্য গেছে। পরবর্তী সময়েও আওয়ামী লীগ কখনো বুঝতেই পারেনি যে জামাত এরকম করে বেড়ে উঠছে, কখনো না। অথচ বোঝা যেত তাদেরটা, না বোঝার কথা না। তো আমি মনে করি ওরকম করে, যেমন আমি দলকে চিনি, আপনি যে বয়স আছেন আপনি তো বলতে চান না, বা আমি আপনাকে প্রেস করছি না যে বিএনপি বুঝতে পারবে না সেটা কথা না, বুঝতে পারা উচিত। এবং আমার এই মানে আপনাকে প্রশ্ন করবার ছিলাম, আমি সেটা এখন করিনি। সেটা হচ্ছে যে মানে এই যে সেদিন জিয়ারা মানে তারেক জিয়া ইয়েতে গেলেন না, চিরং গেলেন, সেখানে গিয়ে উনি বাবুনগরীর সঙ্গে দেখা করেছেন। এবং পত্রিকায় তো লেখা টেখা দেখেছেন যে মানে হেফাজতকে পক্ষপুটে আনার জন্য একটা চেষ্টা এগের জামাত। তো মানে এইটা করতে হবে। সেখানে ওপেনলি তো বক্তৃতা উনি করেনি, মানে জামাতকে তারা খুব বড় একটা কিছু শক্তি মনে করছে, না হলে এই মুভটা করবে কেন, তো বোঝা যায়। এখন যদি আপনার মনে হয় যে ওনারা বুঝতে পারছে তাহলে হলো, তাহলে তো হয়েই গেল। না বুঝতে পারছি, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে প্রসেস করে আসছে এরকম করে ভিতর থেকে, এইটা বুঝতে পারছে কিনা। না হলে তারা একটা এনিমি তো পলিটিক্সে রাখতে হয় সামনে, ফাইট এগেনস্ট হোম, সেই অর্থে দেখাতে পারে তারা হয়তো। কথা বলতে আমি বেশি কিন্তু বলছি। আমার কাছে মনে হয় যে বিরাট একটা ফিল্ড কিন্তু সেন্টার লেফটে রয়ে গেছে, যেটা কেউ এক্সপ্লোর করছে না। রাইট, ফার রাইট, সেন্টার রাইটের দিকেই ঘুরপাক খাচ্ছে রাজনীতি, কিন্তু 50% তো সেন্টার লেফট অ্যান্ড লেফট ফার লেফটের দিকে আছে, সেদিকে তো কেউ যাচ্ছে না। সো এই ভ্যাকুয়ামটা আপনি যতদিন রেখে দেবেন, ততদিন আওয়ামী লীগের ফিরে আসা আপনি মানে অবধারিত হিসেবে ধরে নিতে পারেন, যতদিন পর্যন্ত ওই লেফট এবং সেন্টার লেফটের ভ্যাকুয়ামটা পূরণ না হচ্ছে। আপনি মনে করেন তাদের আসা অবধারিত? ভ্যাকুয়াম তো পূরণ হতে হবে, কেউ যদি সেই দিকে নজর না দেয়, ফোর্স হবে আওয়ামী লীগে যতদিন না আসে, হ্যাঁ যতদিন। তাহলে কি হচ্ছে আপনি দেখেন, সবাই তো রাইটের দিকে গাদাগাদিটা করছে, সেন্টার রাইট, রাইট, ফার রাইট, এখানেই তো ঘুরপাকটা খাচ্ছে। তো বাকি 50% তো আর ওইদিকে কেউ নাই, তাই না? অনেক গভীর একটা কথা বলেছেন, গভীর এবং গম্ভীর। না, আমি যেটা বলছিলাম মানা ভাই, যে আমাদের ওই রাইট ব্লকটার মধ্যে ঘুরে ফিরে সেন্টার রাইট, রাইট অ্যান্ড ফার রাইট, কিন্তু লেফটের একটা বিরাট অংশ খালি আছে। এখন আমরা যেটা বিরতির সময় আলোচনা করছিলাম, যে অনেকগুলো লেফটিস্ট পার্টি বাংলাদেশে আছে, এবং পুরোপুরি লেফট না হলেও সেন্টার লেফটে আছে, ওয়েলফেয়ার পার্টি, যারা ওয়েলফেয়ারের কথা বলে সেই পার্টিগুলো আছে, কিন্তু কেন তারা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছে না? আমার কাছে মনে হয় এর একটু আমাকে একটা মানে মাঝে মাঝে আপনাকে ইন্টারফেয়ার করতে হচ্ছে, বা ইয়ে করবো, সেটা কেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম সবগুলো ওয়েলফেয়ার ইকোনমির কথা বলে, ওয়েলফেয়ার স্টেটের কথা বলে। খুব ইন্টারেস্টিং। সেটা তারা মুখে বলে, কিন্তু তারা এটা কতটুকু ধারণ করে, কতটুকু বিশ্বাস